হ্যালো আমার ফ্যামিলি, আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে এখন অনেকটাই ভালো আছি। সকাল সকাল ব্রাশ করে নিয়েছি। আজকে আবহাওয়াটা যেন ঠিক অন্যরকমই লাগছে, বাইরে মেঘলা আকাশ। তো সেই অবস্থায় ব্রাশটা করে নিচ্ছি সকালবেলা। আর ডাক্তার সবসময় বলেছে ঘুম থেকে উঠে তুমি কিছু করো না করো, সবার আগে ব্রাশ করে কিছু অন্তত খেয়ে তবে সংসারের কাজে হাত দেবে। সেই জন্য করে দেখো লেগে পড়েছি, ব্রাশটা করে মুখটা ধুয়ে নিয়েছি। আর আমাদের এমনিতে খেজুর সবাই প্রতিটা গুরুজনের কাছে শোনা আছে যে একটু খেজুর খেলে ভালো। তো সেই জন্য করে তোমাদের দাদা ভাই খেজুর এনে রেখে দিয়েছে বাড়ির মধ্যে, যাতে দুটো খেজুর খেয়ে পানি খেলেই যথেষ্ট হয়ে যায়। আর এই খেজুরটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় জিনিস একটা, তা আমাদেরও তো খেতে ভালো লাগবে বলো। তো যাই হোক, এবারে দুটো খেজুর খেয়ে নিলাম। গলার সাউন্ডটা কিন্তু খুব একটা ভালো না। খেজুরটা খাচ্ছে আর প্রকৃতি চারদিকের কথা ভাবছি। এই বেশি দিন বাকি নেই, রোজা চলে আসছে। কি করে কোনটা থেকে শুরু করব, কি করব কিছুই বুঝতে পারছি না। ডাক্তার বলেছে সবসময় জন্য বেশি পানি খেতে, সেই জন্য বেশি পানি খেয়ে আর কি এবারে কাজে লেগে পড়লাম। তো তোমাদের কাছে সাজেস্ট করতে পারি, তোমরা কিছু করো না করো, সকালবেলা যদি দুটো খেজুর খেতে পারো। খেজুরটা কিন্তু খুবই ভালো, ওটা এমন একটা জিনিস যে খুবই ভালো জিনিস, ওটা উপকারও আছে অনেক দিক থেকে। তো তোমাদের গুরুজন যদি কেউ থাকে জিজ্ঞাসা করে দেখতে পারো খেজুর কেমন জিনিস। তো আমাদের তো বাড়িতে সবসময় খেজুরটা থাকে। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে মতো কিন্তু দুটো খেজুর খেয়ে অনেকগুলো পানি খেয়ে নিই। তো দেখো এবারে কাপড় চোপড়গুলো ভিজিয়ে দিলাম, যেহেতু তোমাদের দাদাভাই কাপড়টা অনেকটা নোংরা হয়েছিল, সেগুলো সব ভিজিয়ে দিয়ে এবারে চলে এসেছি নিজেদের নাস্তাটার ব্যবস্থা করতে। যেহেতু ছোটোবাবু বড়োবাবু উঠে গেছে, ওদেরও তো নাস্তার ব্যবস্থা করে দিতে হবে। রুটিটা এবারে ছেঁকে নিলাম আর ওপারে একটু কফি বানিয়ে দিলাম। কারণ কি বলতো, সারাদিন পরে একবার কফি খেলে মনটা অনেকটা ফ্রি হয়। সেই জন্য করে একদিকে কফি বানিয়ে দিয়েছি আর একদিকে এপারে রুটিটা ছেঁকে নিচ্ছি। সিরিনের স্যার সঙ্গে চলে এসেছে সকাল সকাল। সিরিনের স্যারের জন্য আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি। আমি এবারে টিফিন বানিয়ে নিলাম, আমার রুটি ছাঁকা কমপ্লিট হয়ে এসছে। এই দুটো ভাজি এক্সট্রাভাবে কারণ আছে, নিজে ভাবছিলাম খাবো না যেন, যেহেতু সকালবেলা খেজুর আর এদিকে পানি খেয়েছি, ভালো লাগছিল না। ভাবলাম যে না, একটুখানি হলেও খাওয়াটা উচিত হবে আমার। আর এদিকে দেখো আমি কিন্তু কফিটা বানিয়ে নিচ্ছি। আর কফিটা খেতে না খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। সিরিনও খুবই পছন্দ করে, কিন্তু কফিটা আবার সবসময় খাওয়াটা ভালো না। তো আমি এবারে দেখো কাপে ঢেলে নিচ্ছি, কি সুন্দর লাগছে দেখো কাপে যখন ঢেলছি। তো চলো এদিকে আবার কি করলাম, ছোটোবাবু বড়োবাবু ওরা খেলা করবে বললো, স্কুলে যে টিফিন নিয়ে যায়। তা আজকে সিরিন আর ছোটোবাবুর ইচ্ছা হয়েছে যে আমার টিফিনের মতন ছোট ছোট আপেলগুলো কেটে দাও না, আমরা ঘরের মধ্যে খেলা করব। সেই জন্য করে ওদের দেখো আপেলগুলো ছোট্ট ছোট করে বানিয়ে দিলাম। আর ও কি করেছে জানো, ও এটা ধোয়নি কিছু নয়। আমি আবার বললাম বাবু ওটা ছুটে গিয়ে ধুয়ে নিয়ে এসে আমাকে দে বাবা, বলো ও এসে আবার ধুয়ে এনে আমাকে দিল। আমি এগুলো দেখো কেটে দিচ্ছি, ও আবার হাতে হাতে এসে বলছে মামা এখানে না রেখে ওটা ওখানে রাখো, দেখতে ভালো লাগবে, আমরা স্কুলে গিয়ে টিফিন বানিয়ে খাবো। তো দেখো বাচ্চাদের মতলব, বাচ্চারা কি বলো তো, ছোটো থাকলে এরকমই হয়। তো ওদের এই ব্যাপারটা একটু রেডি করে দিয়ে চলে এসেছি। আজকে অনেক বাসন থালা, সকাল থেকে বাসন থালাটা মাজতে পারিনি, শরীরটা যেহেতু খুবই খারাপ। প্রতিদিনই চেষ্টা করি গো তোমাদের ভিডিও দেওয়ার জন্য, কিন্তু বিশ্বাস করো মন শরীর একদমই টেনে ওঠে না। তার মধ্যে কি বলো তো, সত্যি মনের জোরটাই ইম্পর্টেন্ট, যে যতটুকু করি না সব কিছু আমার মনের জোরেই আমি করি। আমি কিন্তু এমনি করি না, কেউ মনে হয় যে আমাকে পিছন থেকে ঠেলে দিচ্ছে, সেই অবস্থায় আমি কাজ করছি। তো যাই হোক এবারে কাজকামগুলো সেরে নিচ্ছি আমি। আর তার মাঝখানে তোমাদেরকে বলি যে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো কমপ্লিটভাবে দেখার জন্য। আর যারা স্কিপ করে চলে যাচ্ছ তাদেরকে বলি প্লিজ চ্যানেলটাকে এইভাবে কেউ ক্ষতি করবে না। আমার ভিডিও যদি তোমাদের ভালো না লাগে, পুরো ভিডিওটা না দেখে প্লিজ কেউ স্কিপ করে যেও না। তো এবারে এদিকে কিন্তু বাসন থালাগুলো মেজে নিয়ে সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দেবো। রেশনের চাল হলে না একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটা তো কেপি চাল অনেক সময় লাগে। আর কেপি চালটা রান্না করতে গেলে না একদমই ভালো লাগে না।
তার চাইতে মনে হয় রেশনের চালটা বঞ্চে ভালো। কি বলতো, সংসারে ছোটোবেলা থেকে গরিব দেখে দেখে আসছি, তো ছোটোবেলা থেকে যেহেতু হোস্টেলে ছিলাম, তারপরে তো বাবা মার কাছে প্রথম থেকেই ছিলাম, যেহেতু তারা আমাদের জন্মদাতা। তো সেই হিসাবে আমি তোমাদেরকে বলি, আমার আব্বা মা খুবই গরিব ফ্যামিলি থেকে আমি একজন মানে এসছি। তো সেই হিসাবে আব্বা মাকেও ছোটোবেলা থেকে দেখে আসছি যে ওরা অল্প টাকা নিয়ে কীভাবে মানে ওদের সংসার ধর্মটাকে ম্যানেজ করে এসছে, ঠিক সেইভাবে আমিও চেষ্টা করি অল্প কিছু দিয়ে ম্যানেজ করে নেওয়া। আর রেশনের চাল খাচ্ছি শুনে হয়তো তোমরা অনেকে হাসতে পারো, যারা এগুলো একদমই পছন্দ করো না, কিন্তু বিশ্বাস করো আমরা রেশনের চাল খেতে খুবই ভালোবাসি। এমনকি এমন একটা ব্যাপার আছে, শুনলে তোমরা হয়তো আরও হাসবে। আমার ছোট মেয়ে, বড় মেয়ে আর আমরা সরু চালের ভাত একদমই খেতে পারি না, তোমাদের দাদাভাইও তাই। কারণ কি বলতো, মাঝে মাঝে মায়ের বাড়িতে হয়তো একটু সরু চাল হলো, কিন্তু আমরা গিয়ে সেটা খেতে পারি না, কারণ প্রথম থেকে এত বছর হয়ে গেছে, টানা 13 বছর টানা কিন্তু আমি রেশনের চালই খেয়ে আসছি। কখনো কিন্তু সরু চাল আমরা খাইনি। বিয়ের আগে হয়তো খেয়েছি, কিন্তু বিয়ের পরে থেকে আমি তো কখনো খাইনি। ভুল ভবিষ্যতে হয়তো মায়েদের এখানে এলাম, তখন যদিও বা দেখি সরু চাল, মায়ের বলি মা তুমি কেবি চাল নিয়ে এসো, এই চাল আমি খাবো না। তো মা আবার সঙ্গে সঙ্গে আমার জন্য কেবি চাল নিয়ে আসতো। আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু বেশি কিছু করব না, ভাত করব, ডাল করব আর পাঁপড় ভাজা করব, তা চাইতে বেশি কিছু করব না। কারণ কি বলতো, বেশি রান্না করতে ভালো লাগে না। সারাক্ষণ যদি রান্নাঘরের মধ্যে সময় দিই, আর কি করে কি হবে। আর সঙ্গে দেখো আমার মা এসেছিল। কি বলতো, আমি না শাক ভাজা করতে পারি, কিন্তু এখানে যেহেতু আছি বারাসাতের কাছাকাছি, তো মায়ের হাতে শাক ভাজাটা সব থেকে প্রিয় জিনিস আমার। মায়ের হাতে আর আমার মেজো বুবুর হাতে, এদের দুজনের হাতে শাক ভাজাটা আমার সব থেকে বেশি খেতে ভালোবাসি। সেই জন্য করে মা কিংবা মেজো বুবু ওরা যখনই শাক ভাজা করে না কেন, তখনই আমাকে দিয়ে যায়। আর এদিকে দেখো ছোটো বাবুর জন্য ডাল একটু আলাদাভাবে তুলে নিলাম। কেন বলো তো, কারণ আমি তো এই ডালে এবার যে ডালটা করব সেটা একটু পাকা দেবো রসুন দিয়ে, তারপরে গোটা জিরে দিয়ে বাঁকা দেবো। সেগুলো কিন্তু ছোটো বাবু একদমই খায় না, কিংবা শুকনো একটু ঝাল লঙ্কা দেবো। তো ছোটোবাবু খায় না বলে আমি ছোটোবাবুর জন্য একটু আলাদাভাবে তুলে নিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু পাঁপড় ভাজবো, আর এইদিকে ডালটাও বাঁকা দেবো। তো আজকে সব কিছু তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি। শরীরের অবস্থা একদমই ভালো নেই, গলার সাউন্ড শুনে তোমরা বুঝতে পারছো। আর এদিকে রসুনটা বাঁকা দেবো বলে একটু আর কি, আমার এখানে যেহেতু শিলনোড়া নেই, এখানে তো মানে পিড়ে বেলুনি আছে, তো ওটা দিয়ে একটু আর কি করে নিলাম। তো যাই হোক, এরপরে আমার ডালটা হয়ে যাওয়ার মুখে হবে বেশিরভাগ, আরেকবার বাঁকা দিয়ে দেবো। আর এরপরে তেলটা কিন্তু গরম করতে দিয়েছি আমি। কেন বলো তো গরম করতে দিয়েছি, পাঁপড়টা ভাজবো বলে। তো চলো পাঁপড়টা ভেজে নিই, আর এদিকে ডালটা আমি বাঁকা দিয়ে দিই। তোমাদের দাদাভাই আমাকে আজকে বলেছিল যে আজকে বন্ধে রান্না করতে হবে না, তুমি মাঝে একটা কাজ করো, 2 প্লেট বিরিয়ানি নিয়ে আসলে আমাদের খাওয়া হয়ে যাবে, এত শরীর খারাপ। কিন্তু আমি বলি না, 2 প্লেট বিরিয়ানি মানে 200 টাকা থাকলে মানে আমার বাচ্চারা 4 দিন ওটা ভালোভাবে খেতে পারবে। তো এতটা সংসার করতে করতে এতটা কিপটে, এতটা হিসাব হয়ে আমাকে চলতে হবে, কোনো দিনের জন্য ভাবিনি। কিন্তু মানুষের চাপের মধ্যে মানুষ কখন কিভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। আর স্পেশালি আমরা মেয়েরা কিন্তু সারাদিন সংসারের মধ্যে ব্যস্ত থেকে থেকে যখন থেকে আমার স্বামীর অল্প ইনকাম, তখন কিন্তু আমরা মেয়েরা পুরোপুরি চেঞ্জ হয়ে যাই। এই চেঞ্জটা কিন্তু আমাদের জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে আসে। অনেকে আসে চেঞ্জ হতে পারে না বলে, যেহেতু বাপের বাড়ি তারা অনেক মহা আনন্দেতে থাকে, আর শ্বশুরবাড়িতে এসে যখন শুনতে হয় রেশনের চাল খেতে হবে, তারপরে অল্প বাজার হাট নিয়ে চলতে হবে, তো সেই অবস্থায় কিন্তু স্বামীকে মানুষ ছেড়ে দেয়। অনেক মেয়েরা আছে, কিংবা হয়তো তার কোনো জিনিসপত্র, সে শখের কোনো জিনিসপত্র কিনতে পারছে না। তো এরকমই ব্যাপার আমি অনেক গল্প শুনেছি, কিংবা এগুলো নিজের চোখেও অনেক কিছু দেখা, তো সেই হিসাবেই বলছি। আর সত্যি কথা বলতে তোমাদের দাদাভাইকে কিন্তু আমি ছোট করছি না এখানে। তোমাদের দাদাভাইয়ের যেহেতু আমি প্রথম থেকেই দেখে আসছি, তোমাদের দাদাভাইয়ের ইনকামটা অনেকটাই কম, অনেকটা লেভেলেই কম। তো সেই জন্য করে তার কাছে কিন্তু কোনো রকমভাবে কোনো দিনের জন্য কোনো কিছু চাহিদা করিনি যে আমাকে এই জিনিসটা দিতে হবে। আমি অল্পতে অনেক খুশি, যেহেতু আমার স্বামীর অল্প টাকা ইনকাম দেখে কিন্তু আমি সেই অবস্থায় এসেছি। তো সেটাতে আমি আলহামদুলিল্লাহ, আমি এতে অনেক খুশি। আর এই রোজার মাস আসছে মানে তো আমাদের অনেক টাকায় মানে এদিক ওদিক হবে।
আর এটা মনে মনে করি যে রোজার সময় আল্লাহ ঠিক মানুষের রুচিটা ঠিক মিলিয়ে দেবে। তো যে কোনো প্রকারে আল্লাহ ঠিক সবার রুচি মানে জুগিয়ে দেবে। তো যাই হোক, আমি কিন্তু এরপরে রান্না বান্না করছি। রোজার আগে আমার ইচ্ছা আছে 1 মাস রোজা রেখে তো আমি সংসারে সব কাজ একসঙ্গে সারতে পারবো না, সেই জন্য প্রতিদিন একটা একটা করে ব্লগে না আসবে। রোজার আগে কিন্তু আমার ঘরটাও গুছাতে হবে, সামনে ঈদ। সব থেকে বড় কথা, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই রোজার জন্য। আজকের থেকে আমার সংসারে কাজ করা শুরু হয়ে গেছে, সংসার গুছানোটা। কারণ যেহেতু রোজা চলে আসছে, রোজার আগে টুকিটাকি কাজকাম আমি সেরে নেব। আজকে যেমন দেখো, আমি আমার বিছানার চাদরগুলো তো এমনিতেই চেঞ্জ করে থাকি, তো আমি 2 দিন পরে পরে বিছানার চাদর চেঞ্জ করে থাকি। এবার থেকে ভেবে নিয়েছি 2 দিন পরে না, ওটা 1 দিন পরে পরে বিছানার চাদরটা চেঞ্জ করবো, যেহেতু রোজার মাস, ছোট বাচ্চা আছে সঙ্গে। তো সবসময় ফিটফাট রাখতে হবে, নাপাক অবস্থায় রাখা যাবে না। সারাদিন রোজা করে কিন্তু সম্ভব হয়ে ওঠে না, তবুও চেষ্টা করব যতটুকু পারি, যতটুকু আল্লাহ আমাদের আর কি করে রেখেছে ততটুকু আমি গুছিয়ে রাখার চেষ্টা করবো। এদিকে দেখো, সিরিনা ছোটোবাবু নিচে বসে আছে আর আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আজকে না জানালা থেকে এত রোদ আসছে। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তোমার বাড়ি থেকে এত আলো কি করে আসে। বললে বিশ্বাস করবে না আপু, আমার 2টো জানালা দেখো কেমন আলো আসছে। দেখো, আমি কিন্তু আমার ঘরের লাইট অফ করে রাখি সারাক্ষণ, মানে দিনের আলো ফুললেই আমার ঘরের লাইট, বারান্দার লাইট সব কিছু অফ করে রাখি। আর কি বলতো, দোলখালির বাড়িতে যখন ছিলাম তখন কিন্তু এত আলো আমি পেতাম না, আর খুবই কষ্টের মধ্যে ছিলাম ওখানে। সব থেকে বড় কথা কি বলতো, সারাদিন বাড়ির মধ্যে একটা বন্দি ছিলাম। তো তার তুলনা আমরা অনেকটা ভালো আছি। তবে কি বলতো, দুঃখ কষ্ট সব কিছু লেগে আছে জীবনে। কখনো স্বপ্নেও ভাবিনি যে ভাড়া বাড়িতে এসে রোজা কাটাতে হবে, ভাড়া বাড়িতে এসে ঈদ কাটাতে হবে। তো মানুষের জীবনটা সুখ দুঃখ নিয়ে সব কিছু, আজকে ছোট ছোট কারণে আর কি এই দুঃখগুলো আমাদের জীবনে নেমে এসেছে। মানুষ যখন চলে আসছে ওখান থেকে, নিজের আপন লোকেরা বলছে যে চলে যাওয়ার আগে সবাইকে তো বলে গেল, আমাদেরকে বলে যেতে পারলো না। কিন্তু তার নর্মালি এটা ভাবার দরকার ছিল যে তার জন্য আমরা এখানে চলে এসেছি। কি মানে হাসির কারণ, তাই নাকি বলো? মানে সে আবার সবাইকে বলছে বাবা চলে যাওয়ার সময় একটু বলে যেতে পারলো না। কিন্তু আজকে ওই যে ওখান থেকে চলে এসেছিস, কিন্তু তার কারণ সে জানে, সব কিছু বোঝে, তবুও লোক দেখানোর কথাবার্তা এগুলো। তো যাই হোক, সত্যি খুবই কষ্ট লাগে। সংসার করবো বলে সেখানে গিয়েছিলাম, আজকে রোজা ঈদ, এত সুন্দর একটা জিনিস সেটাও বাইরে কাটাতে হচ্ছে, শুধু 1 2 3টে মানুষের জন্য। 3টে মানুষের জন্য, 3টে মানুষ যদি একটুখানি আপন করে নিতে পারতো, যদি একটুখানি ভালোবাসতে পারতো, তাহলে হয়তো রোজাটা আমাদের বাইরে কাটতো না। এর থেকে কষ্ট আমাদের জীবনে কিন্তু আর কিছুই নেই। যতবার ভাবি পর লোকেদেরকে আপন করে নেব, আর আমরা মেয়েরা কিন্তু পারি বাইরের লোকেদেরকে আপন করে নিতে, কিন্তু বাইরের লোক আমাদের মেয়েদেরকে আপন করতে পারে না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত রোজার ভিডিও, খুব তাড়াতাড়ি রোজার ভিডিও সব কিছু তোমাদেরকে শেয়ার করব। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আমাদের সকলের জন্য দোয়া করবেন। খুদা হাফিজ।